তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঝোড়ো হাওয়ার মাঝেও বাংলাদেশের ক্ষমতার সর্বোচ্চ প্রতীক বঙ্গভবনে টিকেছিলেন আওয়ামী লীগ মনোনীত 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। কিন্তু 2 বছরের মাথায় 2026 সালের 24শে জুলাই হঠাৎ করেই ঘটে গেল এক রাজনৈতিক মহাবিস্ফোরণ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বিদায় নিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। আর ঠিক তার 2 দিন আগে ভারত থেকে ভেসে এলো আরও এক স্তম্ভিত করা খবর। আদালতের রায়ে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসন ভেঙে দেশে ফিরছেন এবং আইনিভাবে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। এই দুটি ঘটনা কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো পলিটিক্যাল চাল বা মেকানিজম, নাকি এর অন্তরালে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার সত্য? রাজনৈতিক অঙ্গনে এখন তীব্র গুঞ্জন। বিএনপি, জামায়াত এবং ন্যাশনাল সিটিজেন পার্টি কি পর্দার আড়ালে একজোট হয়ে কোনো গভীর ষড়যন্ত্রের জাল বুনেছিল? তারা কি সুপরিকল্পিতভাবে চাপ সৃষ্টি করে কিংবা পরোক্ষ বলপ্রয়োগের মাধ্যমে দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদত্যাগপত্র জমা দিতে বাধ্য করেছে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা এবং এই 2 ঘটনার ভেতরের সত্যকে তীব্র সমালোচনার দৃষ্টিতে ঝালাই করা আজ সময়ের সবচেয়ে বড় দাবি। 24শে জুলাই বিকেল 5:01 স্পিকারের দপ্তরে যখন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র পৌঁছায়, তখন কারণ হিসেবে সামনে আনা হয় গুরুতর শারীরিক অসুস্থতা। তিনি দাবি করেছেন হৃদরোগ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতার কারণে তিনি রাষ্ট্রপ্রধানের ভারী দায়িত্ব পালনে অক্ষম। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ইতিহাস যারা জানেন, তাদের কাছে এই অসুস্থতার তত্ত্ব একটি পুরনো ও জীর্ণ স্ক্রিপ্ট ছাড়া আর কিছুই নয়। এদেশে যে কোনো সংকট বা রাজনৈতিক পালাবদলের মুখে ক্ষমতাশালীদের অসুস্থ হয়ে পড়াটা এক ধরনের প্রতিষ্ঠিত আইনি ও মানসিক ঢাল। বাস্তবতা হল 2024 সালের 5ই আগস্টের পর থেকেই মোহাম্মদ সাহাবুদ্দিনের বঙ্গভবনে থাকা ছিল এক বিশাল মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়। গণ অভ্যুত্থানের পর যেখানে পুরো শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল, সেখানে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রতিনিধি হিসেবে সর্বোচ্চ পদে বহাল ছিলেন। সমালোচকদের মতে তিনি দীর্ঘ 2 বছর ধরে ক্ষমতার ভারসাম্য রক্ষার চেষ্টা করেছেন, যা বর্তমান তারেক রহমানের নির্বাচিত সরকার এবং রাজপথের শক্তিগুলোর কাছে সব সময়ই সন্দেহের চোখে দেখা হয়েছে। তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে নতুন প্রশাসন তাকে অবমূল্যায়ন করছে। একজন রাষ্ট্রপতির এই ধরনের ক্ষোভ প্রকাশই প্রমাণ করে যে বঙ্গভবনের ভেতরে এক অদৃশ্য মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছিল, আর সেই যুদ্ধের চূড়ান্ত পরিণতি রূপ নিল এই আকস্মিক পদত্যাগে। এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত এবং তীব্র সমালোচনামূলক অধ্যায়ে। মোহাম্মদ সাহাবুদ্দিনের এই পদত্যাগ কি সত্যি স্বেচ্ছায়, নাকি এর পেছনে কাজ করেছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টির একটি সুনির্দিষ্ট ও সমন্বিত মাস্টার প্ল্যান? রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন মে মাসে রাষ্ট্রপতির লন্ডন সফরের সময় ভারতের নিউ দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে তার গোপন ফোনালাপের যে গুঞ্জন ওঠে, তা এই 3 দলকে এক টেবিলে বসার সুযোগ করে দেয়। এই ঘটনাকে হাতিয়ার করে মাঠের রাজনীতিতে সবচেয়ে সক্রিয় 3 শক্তি বিএনপি, জামায়াত এবং ছাত্র জনতার প্রতিনিধিত্বকারী এনসিপি রাষ্ট্রপতির বিরুদ্ধে এক অলিখিত যুদ্ধ ঘোষণা করে। এনসিপির রাজপথের আল্টিমেটাম। ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি দীর্ঘদিন ধরেই শাহাবুদ্দিনকে ফ্যাসিবাদীদের শেষ দোসর আখ্যা দিয়ে তার গ্রেপ্তার এবং পদত্যাগের দাবিতে রাজপথে উগ্র আন্দোলন গড়ে তুলেছিল। বঙ্গভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দিয়ে তারা রাষ্ট্রপতির ওপর মানসিক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে। অন্যদিকে ক্ষমতার মূল দায়িত্বে থাকা বিএনপি এবং কৌশলগত অবস্থানে থাকা জামায়াতে ইসলামী আইনি ও প্রশাসনিক দিক থেকে রাষ্ট্রপতির চারপাশ সংকুচিত করে ফেলে। দূতাবাসগুলি থেকে ছবি সরিয়ে নেওয়া এবং দীর্ঘ সময় রাষ্ট্রপ্রধানের ফাইল আটকে রাখার মাধ্যমে তাকে প্রশাসনিকভাবে সম্পূর্ণ ঠুটো জগন্নাথ বানিয়ে দেওয়া হয়। সমালোচকদের তীব্র দাবি, এটি কোনো স্বাভাবিক পদত্যাগ নয়,
একটি নির্বাচিত সরকার এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো যখন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অবস্থান নেয়, তখন রাষ্ট্রপতির সামনে দুটি পথ খোলা থাকে, হয় রাজপথে চরম সংঘাত, না হয় পদত্যাগের নামে আত্মসমর্পণ। বিএনপি, জামায়াত এবং এনসিপি ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণের স্বার্থে এবং রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণ আওয়ামী মুক্ত করার লক্ষ্যে যৌথভাবে এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বাধ্য করেছে স্পিকারের কাছে চিঠি পাঠিয়ে বঙ্গভবন ছাড়তে। রাষ্ট্রপতির এই নাটকীয় বিদায়ের ঠিক 2 দিন আগে ভারত থেকে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর আগাম ঘোষণা পুরো সমীকরণকে আরও জটিল করে তুলেছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি 2024 সালের গণহত্যায় সরাসরি জড়িত থাকার অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়, যার মাথায় দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক প্রদত্ত ফাঁসির পরোয়ানা ঝুলছে। তিনি কেন হঠাৎ করে দেশে ফিরে আইনি লড়াই লড়ার এই আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন? শেখ হাসিনার এই ফিরে আসার ঘোষণা কোনো অনুশোচনা বা আইনের প্রতি হঠাৎ জেগে ওঠা শ্রদ্ধা থেকে আসেনি। এটি একটি চূড়ান্ত রাজনৈতিক চাল বা কাউন্টার অ্যাটাক। তিনি খুব ভালো করেই জানেন তার দল আওয়ামী লীগকে দেশে নিষিদ্ধ করা হয়েছে এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সম্পূর্ণ দিশেহারা। নির্বাসনে বসে থাকলে দলটির নাম চিরতরে মুছে যাবে। তাই তিনি নিজের শেষ রাজনৈতিক জুয়াটি খেলতে চান। তিনি দেশে ফিরে আত্মসমর্পণের মাধ্যমে একদিকে যেমন তার দলের ঝিমিয়ে পড়া সন্ত্রাসী ক্যাডারদের রাজপথে নতুন করে শক্তি যোগাতে চান, অন্যদিকে বর্তমান তারেক রহমানের সরকারের রাজনৈতিক স্থিতিশীলতাকে এক চরম আন্তর্জাতিক পরীক্ষার মুখে ফেলতে চান। এখন প্রশ্ন হল, শাহাবুদ্দিনের বিদায় এবং হাসিনার ফেরার ঘোষণার মধ্যেকার গভীর সংযোগ বা ঝালাইটা কোথায়? যদি বিএনপি, জামায়াত, এনসিপির ষড়যন্ত্রের তত্ত্বটিকে আমরা সামনে রাখি, তবে এর টাইমিং বা সময়জ্ঞান অত্যন্ত নিখুঁত এবং চতুর। শেখ হাসিনা যখনই দেশে ফেরার এবং আত্মসমর্পণের সিদ্ধান্ত নিলেন, তখনই বর্তমান সরকারের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কারণ সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে যে কোনো দণ্ডিত আসামির সাজা মৌকুফ, স্থগিত বা হ্রাস করতে পারেন। সরকার এবং তাদের মিত্ররা খুব ভালো করেই জানত, শেখ হাসিনা দেশে এলে যদি বঙ্গভবনে শাহাবুদ্দিনের মতো একজন পুরনো বিশ্বস্ত ব্যক্তি বসে থাকেন, তবে আইনি প্রক্রিয়া যে কোনো সময় মোড় নিতে পারে। হয়তো গভীর রাতে কোনো বিশেষ অর্ডিন্যান্স বা রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনার ফাঁসির আদেশ স্থগিত করার মতো সাংবিধানিক জটিলতা তৈরি করা অসম্ভব ছিল না। তাই শেখ হাসিনার পা ফেলার আগেই বঙ্গভবনের সেই শেষ আশ্রয়স্থলটি ভেঙে দেওয়া হলো। বিএনপি, জামায়াত এবং এনসিপি যৌথ কৌশলে শাহাবুদ্দিনকে সরিয়ে দিয়ে নিশ্চিত করল যে শেখ হাসিনা যখন বাংলাদেশের মাটিতে নামবেন, তখন রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পদে তার পক্ষে ফাইল সই করার মতো কোনো সহানুভূতিশীল ব্যক্তি আর থাকবেন না। শাহাবুদ্দিনের পতন আসলে হাসিনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়ারই নামান্তর, যা এই 3 দলের যৌথ রাজনৈতিক এজেন্ডার অংশ। শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহম্মদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। সংবিধানের নিয়ম অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এই 90 দিন বাংলাদেশের রাজনীতির জন্য এক মহা ঝুঁকিপূর্ণ সময়। এখানে তীব্র সমালোচনার বিষয় হল, দেশ যখন অর্থনৈতিক মন্দা ও আইন শৃঙ্খলার সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই ধরনের একটি কৃত্রিম সাংবিধানিক শূন্যতা তৈরি করা কি দেশের জন্য মঙ্গলজনক? ক্ষমতার ভাগাভাগি এবং গুটি চালার এই নোংরা রাজনীতিতে রাষ্ট্রপতির পদটিকে স্রেফ একটি দাবার গুটি বানানো হয়েছে। বর্তমান শাসক দল এখন বঙ্গভবনে এমন একজন কট্টর এবং আজ্ঞাবহ পুতুল বসাতে চাইবে, যিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াকে দ্রুততম সময়ে কার্যকর করবেন এবং কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার সুযোগ দেবেন না। অর্থাৎ বিচার বিভাগ এবং রাষ্ট্রপতির পদকে আবারও রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসাবে ব্যবহার করার এক নগ্ন আবহ তৈরি হচ্ছে। পরিশেষে বলা যায়, 2026 সালের জুলাইয়ের এই ঘটনা প্রবাহ প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে পর্দার ওপারের চালগুলোই সবসময় আসল ভাগ্য নির্ধারণ করে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্রের প্রতিটি অক্ষরে যেমন মিশে আছে এক প্রকার বাধ্য হওয়া কাপুরুষতা, তেমনি
এর পেছনে রয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপির ক্ষমতার পূর্ণ সুসংহতকরণের তীব্র আকাঙ্ক্ষা। আর শেখ হাসিনার ফেরার ঘোষণার পেছনে লুকিয়ে আছে এক রক্তক্ষয়ী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা। ফ্যাসিবাদের শেষ প্রতীককে বঙ্গভবন থেকে জোরপূর্বক বা কৌশলে সরিয়ে দিয়ে মাঠ হয়তো পরিষ্কার করা হয়েছে, কিন্তু মূল অপরাধী যখন নিজেই খাঁচায় ঢোকার জন্য এগিয়ে আসছেন, তখন বুঝতে হবে খাঁচার চারপাশের বাতাসও বিষাক্ত হয়ে উঠতে পারে। আগামী ৯০ দিন বাংলাদেশের বিচার ব্যবস্থা, সংবিধান এবং রাজনৈতিক নেতৃত্বের জন্য এক চরম পরীক্ষা। ক্ষমতার এই দাবা খেলায় শেষ পর্যন্ত কে বিজয়ী হয় তা সময়ই বলে দেবে। তবে জনগণের রক্ত এবং সংবিধান যেন আর কোনো নোংরা দলীয় রাজনীতির সোপান না হয়, এটাই হোক এই মুহূর্তের সবচেয়ে বড় সতর্কতা।